ক্লাস 11 তোমাদের সেমিস্টার মানে এই যে চ্যাপ্টারটা ভেক্টর চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা তুমি যতদিন ফিজিক্সের সাথে আছো ততদিন তোমার কাজে লাগবে, ততদিন কাজে লাগবে। শুধু পরীক্ষার দিক থেকে না, এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার কাজে লাগবে। তুমি ক্লাস 12 তুমি যেই কাইনামেটিক্সে যাবে, হ্যাঁ, সেখানে তোমার কাজে লাগবে। তুমি যখনই প্রজেক্টাইল মোশন যাবে, ঠিক আছে, মোশন ইন এ প্লেন বড়, সেখানে তোমার কাজে লাগবে। তুমি ক্লাস 12 এর সেমিস্টার 3 যে ফার্স্ট চ্যাপ্টার, এই মানে ভেক্টর চ্যাপ্টার ছাড়া ওই চ্যাপ্টারটা তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তো সেই দিক থেকে তুমি যদি তারপরেও যদি ইঞ্জিনিয়ারিং এ যাও, তুমি দেখবে সেখানেও ভেক্টর লাগছে। প্রত্যেকটা জায়গায় তোমার এই ভেক্টরটা কাজে লাগবে। আরেকটা কথা, যারা ক্লাস 11 এ পড়ো তাদেরকে বলা আছে যে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, ঠিক আছে। বা যারা WBJ দেবে তাদের জন্য বলছি, আমাদের এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। তোমাদের WBJ এর জন্য এর অ্যাডভান্স যে সব কোশ্চেন গুলো হয় সবকিছু আমরা কমপ্লিট করেছি। তো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর আমাদের এটা টেলিগ্রাম গ্রুপ, এই টেলিগ্রাম গ্রুপে আমরা কিন্তু সবসময় নোট দিয়ে থাকি, বা এক্সট্রা কোশ্চেন, হোমওয়ার্ক, কিছু সাজেশন থাকলে সেগুলো কিন্তু আমরা টেলিগ্রামে সাহায্যে তোমাদেরকে দিয়ে থাকি। ভেক্টর এই যে চ্যাপ্টারটা আছে, এর আগের চ্যাপ্টার যেখানে ভৌত রাশি পড়েছিলাম, তখন আমি বলেছিলাম যে ভৌত রাশিকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে। ভৌত রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার, আর একটাকে বলা হয় ভেক্টর। এই দুটোকে তখন আমরা বলেছিলাম যে যখন ভেক্টর চ্যাপ্টার আমরা পড়বো সেখানে কিন্তু এই দুটোকে আমরা আলোচনা করব। একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যাদের মান আছে, মান আছে কিন্তু অভিমুখ নেই, কিন্তু অভিমুখ নেই। এটা তো ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, মান আছে আর অভিমুখ নেই, ঠিক আছে। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশির মানও আছে আবার অভিমুখটাও আছে, মানে দুটোই আছে, এর মান আছে আবার অভিমুখ আছে। ভেক্টর রাশির এক্সাম্পল, ভেক্টর রাশির এক্সাম্পল যদি বলি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এগুলো ভেক্টর রাশি। আমরা ক্লাস 9 ছিলাম বা ক্লাস 10 ছিলাম, তখন যে একজন ব্যক্তি 30 মিটার সরণ হয়েছে, একজন ব্যক্তি 30 মিটার সরণ হয়েছে, ওকে, সব ঠিক আছে। কিন্তু তখন আমরা এত শত কিছু জানতাম না। কিন্তু এখন যখন তোমরা ক্লাস 11 উঠে গেছো, তখন জেনে নাও যে এই যে কথাটা বলা হচ্ছে যে একজন ব্যক্তির 30 মিটার সরণ হচ্ছে, এই কথাটা হচ্ছে ভুল। একজন ব্যক্তির 30 মিটার সরণ হয়েছে, কথাটা ভুল। বা আমি তোমাকে 10 নিউটন বল প্রয়োগ করলাম, এই কথাটাও ভুল। এখানে আমরা শুধুমাত্র মানের কথা বলা হচ্ছে, যেটা 30 মিটার বা 10 নিউটন, এটা মানটাকে বলছে। এখানে দিকের কোনো কথা উল্লেখ করা হচ্ছে না। যদি এরকম বলা হতো যে একজন ব্যক্তি 30 মিটার উত্তর দিকে সরণ হয়েছে, তাহলে ঠিক আছে। বা 10 নিউটন বল তোমার একজনের উপরে প্রয়োগ করা হলো উত্তর দিকে বা দক্ষিণ দিকে বা পূর্ব দিকে বা পশ্চিম দিকে বলা হলে, তখন কিন্তু এইগুলোকে ঠিক মানা হয়, ঠিক আছে। তাহলে আমরা মানের সাথে অবশ্যই দিকের কথা উল্লেখ করব ভেক্টরের, বুঝা গেল? মানের সাথে দিকের কথা। এই যে সরণ, এই সরণকে আমরা কি দিয়ে লিখতাম? এস দিয়ে লিখতাম। এই যে বল, বলকে আমরা কি দিয়ে লিখতাম? এফ দিয়ে লিখতাম। আর এই যে ত্বরণ, ত্বরণকে আমরা কি দিয়ে লিখতাম? এ দিয়ে লিখতাম। এই তিনটাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। এই যে লিখলাম এস, তারপরে লিখলাম এফ, তারপরে লিখলাম এ, এরা তো ভেক্টর। কিন্তু যদি শুধু এরকম লেখা থাকে যে এস এফ এ, এর মানে হচ্ছে এরা নরমালি জাস্ট একটা রাশি। কিন্তু এদেরকে যদি ভেক্টর রাশি হিসেবে তোমার সামনে রাখতে চাই, তখন এদের মাথার উপরে এরকম করে একটা করে তীর চিহ্ন দিতে হয়। এই তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে কোনো রাশির উপরে যদি দেখো এরকম তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে সেটা ভেক্টরকে বোঝাচ্ছে। কি বললাম? যদি কোনো রাশির উপরে এরকম তীর চিহ্ন দেওয়া থাকে, তাহলে বুঝে নেবে সেটা একটা ভেক্টর রাশি। তার মানে এখানে সরণ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি। বুঝা গেল? এই যে তীর চিহ্নটা, এই যে তীর চিহ্ন যেটা ব্যবহার করলাম, এই তীর চিহ্নর এই জায়গা থেকে এই জায়গার তো একটা দৈর্ঘ্য আছে, লেন্থ আছে, তাই না? এই লেন্থটাকে বলা হয় মান, মানে ভেক্টরটার মানটাকে এই লেন্থ দিয়ে প্রকাশ করা হয়। আর এই যে মাঝে যে তীর চিহ্নটা কোন দিকে আছে? ডান দিকে দেখাচ্ছে, আমার ডান দিকে দেখাচ্ছে। এইটা বোঝায় অভিমুখকে বোঝায়, ঠিক আছে, মানে কোন দিকে, অভিমুখ বা দিক বলতে পারো, ঠিক আছে। অভিমুখকে বোঝায় বা দিককে বোঝায়।
এটা হচ্ছে ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। এবার ভেক্টর কিন্তু অনেক ধরনের হয়, অনেক ধরনের ভেক্টর হয়, সব ধরনের ভেক্টর আমরা জানবো না, ঠিক আছে, যতগুলো দরকার আমাদের ততগুলো আমরা জানবো। ফার্স্ট আসছি সমান ভেক্টর, সমান ভেক্টর, ঠিক আছে। এবার দেখো নামের মধ্যেই কিন্তু এর ডেফিনেশনটা আছে। সমান ভেক্টর মানে দুটো ভেক্টরকে আমরা তখনই সমান বলবো যখন তাদের মান আর অভিমুখটা একই হবে। কি বললাম? মান আর অভিমুখ একই হবে, তখন সেটাকে আমরা সমান ভেক্টর বলবো। যেমন আমি উদাহরণ দিচ্ছি, এইখানে একটা তীর চিহ্ন দিলাম, এটা একটা ভেক্টর। আচ্ছা, আমি এইখানে আর একটা তীর চিহ্ন দিলাম, এটাও একটা ভেক্টর। আর এইখানে আর একটা তীর চিহ্ন দিলাম, এটাও একটা ভেক্টর। এই ভেক্টরটার নাম দিলাম ধরো এ ভেক্টর, এই ভেক্টরটার নাম দিলাম বি ভেক্টর, এই ভেক্টরটার নাম দিলাম সি ভেক্টর। এবার আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে এ ভেক্টর আর বি ভেক্টর এদের যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যটা সমান, কিন্তু বি ভেক্টর আর সি ভেক্টর এদের অভিমুখটা একই দিকে আছে, ঠিক আছে, বাঁ দিক থেকে ডান দিকেই যাচ্ছে, কিন্তু দেখো মানটা আলাদা। মান কি করে বুঝবো? এদের যে দৈর্ঘ্যটা, এই যে ভেক্টর, এই যে তীর চিহ্নটা যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা সি এর বড়, তার মানে সি এর মান বড়, বি আর এ এর মান ছোট, আর এ আর বি এর মান সমান, বুঝছে? এবার মান মান করছি, শোনো মানটা মানে কি? যখন কোনো ভেক্টরের মান প্রকাশ করা হয় তাকে এইরকম দুটো চিহ্ন দেওয়া হয়, দুটো, এগুলো হলো মড, ঠিক আছে, মডিউলাস বলা হয়। আর এর ভেতরে এরকম, মানে এটাকে উচ্চারণ হয় মডিউলাস এ, মানে এ ভেক্টরের মান, অথবা শুধু এ লেখা হয়, শুধু এ লেখা হয়। এটা বোঝায় কোনো ভেক্টরের পরম মান, ঠিক আছে, কোনো ভেক্টরের পরম মান বা মানকে বোঝানোর জন্য এই সিম্বল দুটো ব্যবহার করা হয়। হয় শুধু এ, কিন্তু মাথার উপরে কোনো ডান্ডি থাকবে না, মানে মাথার উপরে যে ভেক্টরের যে লাইনটা, তীর চিহ্নটা, সেটা থাকবে না। আর হচ্ছে এরকম মডিউলাসের ভেতরে থাকবে ভেক্টর, ঠিক আছে, এটাকে পরম মান বলা হয়। নেক্সট আমাদের ভেক্টর কি আছে? নেক্সট আমাদের ভেক্টর আছে বিপরীত ভেক্টর। কি ভেক্টর? বিপরীত ভেক্টর। এটা কি ভেক্টর? দুটো ভেক্টর, এদের মান আর দিক সমান, মান, আচ্ছা, মানটা হবে সমান কিন্তু দিকটা হবে আলাদা। মান সমান, দিক বা অভিমুখ যেটা সেটা উল্টো হবে, ঠিক আছে, মানটা সমান হবে, দিকটা উল্টো হবে। ধরো একজন ব্যক্তি 10 মিটার বাঁ দিক থেকে ডান দিকে গেল, আরেকজন ব্যক্তি ডান দিক থেকে বাঁ দিকে গেল 10 মিটার। তাহলে এইখানে একটা আছে 10 মিটার যেটা এই দিকে গেছে, আর এই দিকে একটা আছে 10 মিটার যেটা ডান দিক থেকে বাঁ দিকে গেছে। এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এ আর বি কিন্তু বিপরীত ভেক্টর। বোঝা গেল? এ আর বি বিপরীত ভেক্টরের শর্ত কি? এদের মান সমান আর এদের যে অভিমুখটা উল্টো হবে, তাহলে সেটাকে বলবো আমরা বিপরীত ভেক্টর। নেক্সট ভেক্টর হচ্ছে এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর, এটাও দেখো নামের ভেতরে কিন্তু আমাদের উত্তর লুকিয়ে আছে। এক রেখীয় ভেক্টর মানে ভেক্টরগুলো সমান্তরাল আছে, ভেক্টরগুলো সমান্তরাল আছে, এদের মান এক থাকতেও পারে বা নাও থাকতে পারে, আবার অভিমুখ এক থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু পরস্পর সমান্তরাল এরা। ধরো এইটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে, এটা হলো আমাদের এ ভেক্টর আর এটা হলো আমরা বি ভেক্টর। এরা দুজনা পরস্পর এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টরের মান সমান বা অসমান হতে হবে, ঠিক আছে, অসমান মানে সমান থাকতেও পারে বা অসমান থাকতেও পারে, আর দিক একই বা আলাদা হতে হবে, মানে একই দিক হতে পারে বা আলাদা দিকেও হতে পারে। যেমন এটা দেখতে পাচ্ছি একই দিকে আছে, যদি এরকম থাকতো একটা এইদিকে আর একটা এইদিকে, ঠিক আছে, এইটা আমি ধরো সি দিলাম, সি ভেক্টর, আর এটা হলো ডি ভেক্টর, তাহলে সি আর ডি ও পরস্পর এক রেখীয় ভেক্টর। আরেক ভাবেও এটা উপস্থাপন করা যায়, ধরো এইখান থেকে এই জায়গাতে একটা ভেক্টর শেষ হলো, আবার একটা ভেক্টর এই জায়গা থেকে শুরু হলো একই লাইনে, এটাও ধরো আমাদের ই, আর এটা হচ্ছে আমাদের এফ ভেক্টর। তাহলে এরাও কিন্তু আমাদের পরস্পর যেহেতু একই লাইনে আছে মানে সমান্তরাল ভেক্টর, এরাও কিন্তু সমান্তরাল। তাহলে এই সব কটা এরা কিন্তু পরস্পর সমান্তরাল ভেক্টর, সব কটা এ বি সি ডি ই এফ এরা পরস্পর সমান্তরাল ভেক্টর। কোনো ডাউট থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর এইটা এই চ্যাপ্টারে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ ভেক্টরের একটা পার্ট। এর বাংলাতে বলা হয় একে একক ভেক্টর। বাংলাতে কি বলা হয়? একক ভেক্টর। কি এটা?
এর নামটা ইউনিট মানে এর এককটা ইউনিট না, এই ভেক্টরের কোনো ইউনিট হয় না, প্রথম এর কোনো একক নেই, ফার্স্ট জিনিস মাথায় রেখো, একক নেই, এর কোনো মাত্রাও নেই, এর কোনো মাত্রাও নেই। তাহলে এর ইউনিট বলার মানে কি? ইউনিট বলার মানে হচ্ছে একটা ভেক্টর যার মান হচ্ছে 1, এর মানটা হচ্ছে 1। আমরা যখন ধরো কি রকম করে লিখি, ভর, ভর যদি আমি লিখি 1 কেজি লিখি, 1 কেজি, এই একটা কি, এটা হচ্ছে মান, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ইউনিট, তাই না, এটা হচ্ছে ইউনিট বা একক। এবার ভেক্টর, ভেক্টরকে আমরা কেমন লিখি, ধরো সরণের কথাই বলছি আমি, সরণ এস, এস, ঠিক আছে, সরণ এস। তাহলে 10, ঠিক আছে, 10 মিটার, 10 মিটার উত্তর, 10 মিটার উত্তর, কথার কথা, ঠিক আছে। এবার ইউনিট, এবার এইটা কি হলো, এইটা হচ্ছে আমাদের মান, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একক, আর এই উত্তরটা হচ্ছে আমাদের দিক, ঠিক আছে। এবার ইউনিট ভেক্টর কি থাকবে, এমটা প্রথমত থাকবে না, একক থাকবে না, সেজন্য এস, এস যে ভেক্টরটা, এসটা একটা ভেক্টর। এবার একে যদি ইউনিট ভেক্টর হিসেবে লেখা হয় তাহলে এস ভেক্টর এটা সমান, আমরা এরকম লিখবো, মান, মানকে আমরা শুধু এস লিখতে পারি, যেটা দেখালাম শুধু এস বা মডের ভেতরে এস, আর এই যে দিক এই রকম করে লেখা হয়, এস এর মাথায় ক্যাপ, এটাকে বলা হয় ক্যাপ, এই যে চিহ্নটা এটাকে বলা হয় ক্যাপ, সিএপি, এস ক্যাপ। তার মানে এই যে এস ক্যাপ যেটা লিখলাম এইটা হচ্ছে একক ভেক্টর, ঠিক আছে, এইটা হচ্ছে একক ভেক্টর, ঠিক আছে। তাহলে একক ভেক্টর বের করার সূত্র কি, এস সমান আমরা লিখতে পারি, উপরে থাকবে ভেক্টরটা আর নিচেই থাকবে একটা মান। তার মানে কোনো ভেক্টরকে যদি আমি তার মান দিয়ে ভাগ করে দিই, কোনো ভেক্টরকে যদি আমি তার মান দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা একক ভেক্টর পেয়ে যাব খুব সহজেই, তাই না। এস হচ্ছে আমাদের ভেক্টরটা, এস সমান হচ্ছে এই যা কি মান, ঠিক আছে, যেটা হচ্ছে 10, আর এটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কি বোঝায়, ডাইরেকশনকে বোঝায়, ঠিক আছে, মানে এই যে উত্তর যেটা সেটাই হচ্ছে এই এস, এই উত্তর যেটা সেটাই হচ্ছে এস, এর কোনো একক থাকে না, বুঝে গেছে। এবার শোনো, আমরা যেমন নরমালি কি এইদিকে, আমরা যখন নরমালি গ্রাফ প্লট করি তখন এইদিকে লিখি এক্স, এইদিকে লিখি ওয়াই, আর এইদিকে লিখি জেড, তাই না। এবার ভেক্টরে এক্স অক্ষ বরাবর একটা আলাদা একক ভেক্টর আছে, মানে এই চ্যাপ্টারের জন্য এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আলাদা, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর আলাদা, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর আলাদা। আমরা বীজগণিতে জ্যামিতিতে যখন ধরো কোন একটা, এর ধরো আমরা এখানে কোন একটা বিন্দু আছে, এই বিন্দুটার যদি আমরা এখন স্থানাঙ্ক লিখি তখন আমরা দেখো এরকম লিখতাম 3x প্লাস 4y মাইনাস 5z, এই টাইপের আমরা লিখতাম, তাই না, এরকম করে লিখতাম এর স্থানাঙ্ক বোঝানোর জন্য। কিন্তু ভেক্টরে কি হয়, এই এক্স ওয়াই জেড এগুলো থাকে না, ঠিক আছে, এক্স ওয়াই জেড এগুলো থাকে না, এগুলোর পরিবর্তে আসে আই ক্যাপ, আয়ের মাথায় এটা হয় জে ক্যাপ, আর এটা হয় কে ক্যাপ। তার মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর যেটা সেটা হয় আই ক্যাপ, জেড অক্ষ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর যেটা সেটা হয় জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হয় কে ক্যাপ, ঠিক আছে, এক্স ওয়াই জেড আই জে কে। আশা করি কোনো ডাউট এখানে তোমার নেই। এবার আমরা তোমাদের দেখাবো যে এই মান যেটা সবসময় আমি বলছি না, মান এই যে একটা মান কোন একটা ভেক্টর তোমাকে দেয়া থাকবে, কেমন হয়ে দেয়া থাকবে, এটা কি এই 3x প্লাস 4y মাইনাস 5z যেটা লেখা আছে এটা কি ধরো ভেক্টরের আকারে আমরা লিখবো, তাহলে 3x এর জায়গায় আমরা বসাবো i প্লাস 4y এর জায়গায় বসাবো j মাইনাস 5z এর জায়গায় বসাবো k। এটা হয়ে গেল ভেক্টর আকারে লেখা, বোঝা গেল। আমরা আমাদের যে পরীক্ষায় কোশ্চেন আসবে ভেক্টর চ্যাপ্টার থেকে ঠিক এরকম ভাবে কিন্তু লেখা থাকবে। এবার কোন একটা ভেক্টরে ধরো মান নির্ণয় করব, আমরা একটা ভেক্টর দেয়া আছে, ধরো কথার কথা এই যে ভেক্টরটা যেটা লেখা আছে 3 4 5, এটাই আমি ধরো এখানে লিখলাম, ঠিক আছে, বা 1 2 3 আরো সুবিধার্থে বললাম 1i প্লাস 2j প্লাস 3k, ঠিক আছে, এটা আছে। এই দুটো জিনিস আমরা বের করব, এক বের করব মান বের করব, ঠিক আছে, আর একটা একক ভেক্টর বের করব, একক ভেক্টর বের করব। এইগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্নতে তোমরা ফেস করবে, ঠিক আছে, একটা কোশ্চেন। তাহলে এই ভেক্টরটা তো এখানে কি লেখা নেই যে এটা কি ভেক্টর, তো আমি ধরলাম এটা এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর যেটা আমাদের বলা আছে i প্লাস 2j প্লাস 3k, ঠিক আছে,
মান যখন বের করতে হয় তাহলে মান আমি শুধু এ লিখতে পারি, বা আমি কি লিখতে পারি, এরকম মড দিতে হয়, এরকম লেখা যায়। মান লেখার সময় রুট দিতে হয় আর আই জে কে এর সহগ যেটা আছে তাকে স্কোয়ার করে যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে আয়ের যে সহগ 1, তাহলে 1 এর স্কোয়ার প্লাস জে এর সহগ 2, সো 2 এর স্কোয়ার প্লাস কে এর সহগ 3, সো 3 এর স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা করি 1 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার মানে 4 আর 3 এর স্কোয়ার মানে 9, তাহলে এটা হলো √14। এবার শোনো, এবার কথার কথা এই যে ভেক্টরটা এটা এরকম আছে i - 2j - 3k, ঠিক আছে। পরম মান মানে কি, এবার এর যদি আমি পরম মান বের করতে চাই, পরম মান মানে কি, মাইনাস হবে না, মাইনাস আমরা নেব না। তো এখানেও কিন্তু √14 কিন্তু আসবে, মাইনাস আমরা নেব না, ঠিক আছে। যতই মাইনাস থাক মাইনাস কিন্তু আমরা নেব না, মাথায় থাকে যেন। তো এইটা হলো আমাদের ভেক্টরের মান, এই যে √14 এটা হলো মান। একক ভেক্টর কি করে নির্ণয় করতে হয়, একক ভেক্টর তার মানে এ ক্যাপ নির্ণয় করতে বলেছে, যেটা আমরা এখানে দেখলাম এ ক্যাপ, এখানে এস ধরেছি তো এখানে এস ক্যাপ আছে, কিন্তু এখানে আমরা এ ধরেছি তো এ ক্যাপ। তাহলে এ ক্যাপ মানে ওপরে আমাদের থাকবে ভেক্টরটা আর নিচেই থাকবে তার মান। দেখো ওপরে আছে ভেক্টরটা, নিচেই আছে তার মান। এবার ভেক্টরটা কোনটা, ওপরে ভেক্টর কোনটা, যেটা দিকে i + 2j + 3k, সো আমরা লিখবো i + 2j + 3k আর নিচে আছে মান কত বেরিয়েছে √14। তাহলে এইটা হয়ে গেল আমাদের একক ভেক্টর। এই যে এ সমান যেটা লিখেছি এটা একক ভেক্টর আর এটা মান। কঠিন লেগেছে? মান এরকম করে নির্ণয় করা হয়, একক ভেক্টর এরকম করে নির্ণয় করা হয়। বোঝা গেছে? আশা করি কোনো ডাউট এখানে নেই। পরবর্তী টপিক যেটা আমরা পড়বো ভেক্টর বিভাজন। এই টপিকটাই কনসেপ্টটা বহুবার মানে বহুবার রিপিট হয় পরীক্ষার ক্ষেত্রেও, আর এর কনসেপ্টটাও বহুবার রিপিট হয়। বিভাজন মানে কি? বিভাজন মানে ভাগ করা, ঠিক আছে। বিভাজন মানে ভাগ করা। একটা ভেক্টর আমি এখানে এক্স ওয়াই অক্ষ আঁকছি, দেখো, ঠিক আছে। আমি এখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স ওয়াই অক্ষ আঁকলাম। এবার এটা ধরো একটা ভেক্টর, ঠিক আছে, এটা একটা ভেক্টর। এই ভেক্টরটা, এটা ধরো একটা ভেক্টর এ ভেক্টর ধরলাম আমি। এটা এই দিকটা কোন অক্ষ, এক্স অক্ষ, এই দিকটা ওয়াই অক্ষ। এই এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে, এই এ ভেক্টরটা আচ্ছা তার আগে একটা কনসেপ্ট আমি এখানে এটা শুরু করার আগে একটা ছোট্ট পারা কনসেপ্ট আমি বলি। ধরো এরকম একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, বা এরকম একটা ভেক্টর আছে, এরকম একটা ভেক্টর আছে, আর একটা ভেক্টর নিয়ে নিই এরকম, ঠিক আছে, ভেক্টর আছে। এবার এই ভেক্টরগুলোকে না আমরা ওপর নিচে সরাতে পারি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারি, কিন্তু শর্ত আছে তার জন্য। কি শর্ত? এই ভেক্টরগুলোকে সরাতে হবে কিন্তু এদের ডাইরেকশন যেন চেঞ্জ না হয়। মানে এইটা হচ্ছে ভেক্টর, আমি চেঞ্জ করে এইদিকে ঘুরিয়ে দিলাম, দিয়ে আমি ডান দিক বাঁ দিক সরাচ্ছি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, কারণ ভেক্টরে কিন্তু ডাইরেকশনটাই সব। তাহলে প্রথমত চেঞ্জ হবে না কোনটা, ডাইরেকশন আর মান, এই দুটো চেঞ্জ হবে না। তাহলে কেমন করে পরিবর্তন সরাবো স্যার? এরকম নিচের দিকে সরাতে পারো, পেছন দিকে সরাতে পারো, ওপর দিকে সরাতে পারো, এগোতে পারো, পেছোতে পারো, ওপরে নিয়ে যেতে পারো, নিচে নিয়ে যেতে পারো, মানে চারদিকে তুমি সরাতে পারো। কিন্তু ডাইরেকশন কিন্তু এর কখনো চেঞ্জ হবে না। ডাইরেকশন চেঞ্জ করা মানে পুরো ভেক্টরটাই চেঞ্জ। সেম এটা আমি এই কোণে সরাতে পারি, ঠিক আছে, এইখানে এসে এমনি করে লাগাতে পারি, এই দিকেও নিয়ে যেতে পারি, পেছন দিকে নিয়ে আসতে পারি, আগিয়েও নিয়ে যেতে পারি। সেম এটার ক্ষেত্র, এগোনো পেছনো, নিচে ওপরে, আর এটার ক্ষেত্রেও সেম, ওপর নিচে পেছনে এগোনো করতে পারি। একটা ভেক্টরকে এরকম করে ওপর নিচে শিফটিং বলা এটাকে, ঠিক আছে, শিফটিং অফ ভেক্টর। একটা ভেক্টরকে আমরা ডান দিক বাঁ দিক ওপর নিচে আমরা সরাতে পারি, ঠিক আছে। তো এইগুলো আমাদের এই সময় দরকার নেই, ঠিক আছে, তো এইগুলো আমি ডিলিট করে দিলাম। এবার এই কনসেপ্টটা এসো। তো একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণ করেছে, ঠিক আছে, এক্স অক্ষের সাথে থিটা কোণ করেছে। তো এই ভেক্টরটাকে ভাঙবো। ভেক্টর সবসময় এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে ভাঙা হয়, আর এর থেকে দুটো ভেক্টর বেরোবে, একটা এক্স অক্ষ বরাবর থাকবে, একটা ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি থাকে একটা ভেক্টর এই দিকে থাকলো, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা ভেক্টর উপরের দিকে থাকলো, এটা হলো আমাদের ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর। খুব সুন্দর কথা। এবার এই যে এ এক্স অক্ষ বরাবর যেটা এলো সেটা হচ্ছে এ এর উপাংশ বলা হয়, এটা এ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটা হচ্ছে এ এক্স, আর এ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ এ ওয়াই,
তাহলে এ এক্সটা কি, এ এক্সটা হচ্ছে এ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ। আচ্ছা স্যার, আর এ ওয়াইটা তাহলে কি, এ ওয়াইটা হলো এ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে, এখানে কনসেপ্টটা ভালো করে বুঝবে, কারণ যেই মেন 2023 সালে একটা কোশ্চেন এসেছে, সেটা আমরা সলিউশন করবো এবং তোমাদের বাড়ির কাজও দেবো এখান থেকে। এবার তাহলে এই এ এক্স সমান কি হয় আর এ ওয়াই সমান কি হয়। আচ্ছা, এইখানে আমরা ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আমি ভেক্টরের মান নিয়েছি, ভেক্টরের কিন্তু এখানে ভেক্টর নিইনি, তাহলে মাথার উপর এরকম চিহ্ন দেওয়া থাকতো। ঠিক আছে, আচ্ছা, তো এই দিক বরাবর কি হবে আর এই দিক বরাবর কি হবে। এবার আমি এটা এরকম করতে পারি, এই যে এ এক্স বলে যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমি একটু ছোট করে নিলাম। ঠিক আছে, দিয়ে কি করলাম, এই ভেক্টরটাকে এই দিকে নিয়ে এসে আমি লাগিয়ে দিলাম। লাগাতে পারি, একটু আগে বললাম যে আমি শিফট করতে পারি ভেক্টর, সো এখানে এসে আমি টাচ করালাম। তার মানে এই এ ওয়াইটা এখন চলে এসছে এই দিকে, তাই না। এবার একটা ত্রিভুজের মতো দেখাচ্ছে, তাহলে এখানে আমি যদি cos থিটা লিখি, cos থিটা, এই ত্রিভুজটার cos থিটা মানে কি হয়, ভূমি বাই অতিভুজ হয়। তাহলে এই যে কোণের বিপরীত বাহু, মানে এই বাহুটা কি, অবশ্যই কোণের বিপরীত বাহু লম্ব হয়। তার মানে এটা হচ্ছে ভূমি, আর এই ভূমিটা কোনটা, এ এক্স, তাহলে উপরে আমি এ এক্স লিখতে পারি, আর নিচে হচ্ছে অতিভুজ, তার মানে এ। তাহলে এ এক্স সমান দাঁড়ালো আমাদের এ cos থিটা। ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এবার cos থিটা হয়ে গেল। এবার ধর আমি sin থিটা নিচ্ছি, sin থিটা সমান আমি কি লিখবো, তাহলে sin থিটা সমান আমরা কি লিখবো, sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা, এ ওয়াই, তাহলে এ ওয়াই বাই এ। সো এ ওয়াই সমান আমাদের কি বেরোলো, এ sin থিটা, এটা বেরিয়ে গেল। আচ্ছা স্যার, তার মানে একটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের মান আমাদের বেরিয়ে গেল, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান আমরা বের করে দিতে পারবো। কিন্তু যদি ভেক্টরটা বের করতে হয় স্যার, আমাদের এ এক্স দিয়ে দিয়েছে, আমাদের এ ওয়াই দিয়ে দিয়েছে, কিন্তু যদি আমাদের ভেক্টরটা বের করতে হয় তখন আমি কি করব, খুবই সিম্পল, এরকম করে দাও, এ এক্স তার স্কোয়ার প্লাস এ ওয়াই তার স্কোয়ার, মানে এটা ধরো 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, দুটো সমীকরণকে স্কোয়ার করে যোগ করে দাও। তাহলে একে আমরা স্কোয়ার করে দিলাম এ এক্স স্কোয়ার, আর একে আমরা স্কোয়ার করে দিলাম এ ওয়াই স্কোয়ার। তাহলে এই জিনিসটা এরকম হবে না, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা হবে কি হবে না, হবে। আচ্ছা, তাহলে এ স্কোয়ার যদি কমন নিই, তাহলে এখানে এরকম লেখা যাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত, 1। তো এই পুরো টার্মটা আমি এখানে মুছে দিয়ে এই জায়গায় আমি 1 বসিয়ে দিলাম, মানে a স্কয়ার। তাহলে a সমান আমি কি লিখব, রুট আন্ডার a x তার স্কয়ার প্লাস a y তার স্কয়ার। এটাই তো আমরা তখন বের করলাম যখন আমরা ভেক্টরের মান বের করলাম। এই যে জায়গাটায় যখন আমরা মান বের করলাম, এই যে তখন দেখো রুটের ভেতরে এই যে সহগগুলো আছে i j k স্কয়ার করে যোগ করলাম, ঠিক সেটা এখানে কিন্তু প্রমাণিত দেয়। ঠিক আছে, a x a y। এবার শোনো, এখানে আমি দুটো এক্স ওয়াই প্লেন নিয়েছি। ঠিক আছে, এটা এক্স এটা ওয়াই, যদি জেড প্লেন নিতাম তাহলে এখানে প্লাস এ জেড হতো, বুঝা গেল, তখন এ জেড থাকতো। কিন্তু এখানে এগুলো সব আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এই যে ছোট ছোট এই কনসেপ্টগুলো আমাদের কিন্তু ব্যবহার হবে। এই জিনিসটা 1 নম্বর, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। আর এই যে এখানে আরেকটা আছে, এটাও আমাদের ব্যবহার হবে। এইখানে যেটা আছে এই কনসেপ্টটা, এইটাও আমাদের কিন্তু ব্যবহার হবে, লাগবে, এই দুটো জিনিস আমাদের লাগবে, কিন্তু সেই জন্য আমি এটা মার্ক করে দিলাম, এই একটা জিনিস। তো এই দুটো কনসেপ্ট আমাদের ব্যবহার হবে, হিউজ পরিমাণে ব্যবহার হবে। আচ্ছা, এবার চলি কিছু ছোট্ট কিছু অঙ্কতে। আমরা দেখো, এই একটা অঙ্ক আছে, বলা হচ্ছে একটি 30 ডাইন বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ দুটি নির্ণয় করো। তাহলে আমি আগে ছবিটা এঁকে নিই। ঠিক আছে, প্রথমে ছবিটা আঁকলে কি হয়, বুঝতে সুবিধা হয়। তাহলে ছবিটা আঁকি, কি কি বলা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে ধরো আমাদের ভেক্টরটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভেক্টরের মান। আচ্ছা, বলছে একটি 30 ডাইন বল, তার মানে ভেক্টরের মানটা আমাকে 30 বলে দিয়েছে, ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি, তাহলে ওয়াই অক্ষ কোনটা, এটা, এটার সাথে 60 ডিগ্রি। আগের যে এই যে এ এক্স সমান এ কস থিটা হয়, এ ওয়াই সমান এ সাইন থিটা হয়, এটা মনে রাখার একটা সহজ নিয়ম বলে দিচ্ছি। এই থিটাটা যার সাথে থাকবে, যেই অক্ষের সাথে থিটা থাকবে সেই অক্ষে কস আসবে, মানে এ তো দেখো দুটোতেই কমন, শুধু থিটা একটা হচ্ছে কস থিটা আর একটা সাইন থিটাতে আসছে। তো মনে রেখো যে যার সাথে থিটা হবে, যেই
অ্যাক্সেসের সাথে থিটা হবে সেদিকে কস থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, তাহলে এই দিক বরাবর আমাদের একটা উপাংশ, যেহেতু এটা ফোর্স এফ বলে দিচ্ছে তাহলে আমি এটা এফ ওয়াই ধরলাম আর এই দিকটায় আমি এফ এক্স ধরলাম। তাহলে 60 ডিগ্রি কোণে আনতো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে এফ ওয়াই সমান আমি কি লিখবো? প্রথমে আমাকে বলো যে এফ ওয়াইটা যে আছে এটা তো কার সাথে কোণ করেছে? এফ এফ 60 ডিগ্রিটা কার সাথে করেছে? ওয়াই অক্ষের সাথে। তাহলে এখানে আমি লিখবো এফ কস 60 ডিগ্রি। আচ্ছা, এফ এর মান কত? 30 ডিগ্রি, আর কস 60 মান কত? হাফ। তার মানে এটা বেরিয়ে গেল 15 নিউটন। সেরকম ভাবেই এফ এক্স সমান আমি এটা লিখবো এফ সাইন 60 ডিগ্রি, কারণ এর সাথে তো কোণ করেনি, যার সাথে কোণ করেছে সেদিকে কস, যেদিকে কোণ করেনি সেদিকে সাইন। তাহলে এফ এর মান হচ্ছে 30 আর সাইন 60 ডিগ্রির মান হয় √3/2। তাহলে এটা আসছে 15√3। আচ্ছা, ডাইন বলেছে তো এটা আমি ডাইন লিখে দিই, আর এটা হচ্ছে আমাদের ডাইন। কোনো অসুবিধা আছে? এবার একটা আমি এখানে করব আর একটা আমি বাড়ির কাজ দেবো, এইটা হোমওয়ার্ক করে দিলাম, ঠিক আছে। এটা আমি করে দিচ্ছি, শোনো। এখানে দেখো 20 নিউটন আছে, তাহলে এই দিকে যদি যাই এফ ওয়াই এই দিকটা আর এই দিকটা হচ্ছে আমাদের এফ এক্স, তাহলে এফ এক্স আর এফ ওয়াই এই দুটো বের করতে হবে। তাহলে এফ এক্স সমান এইদিকে হচ্ছে আমাদের থিটাটা তো এইদিকে নেই, তার মানে এইদিকে কি আসবে? সাইন আসবে। তাহলে 20 সাইন 60 ডিগ্রি। আচ্ছা, 20 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সো √3/2 যদি করা হয় তাহলে 2 × 10 = 20, এটা হচ্ছে আমাদের 10√3। আর এফ ওয়াই তাহলে কি হবে? এফ ওয়াই যেটা এই দিক বরাবর তার সাথে থিটা কোণ করছে, তো সেই দিকটা হবে cos 60 ডিগ্রি, এবং এখানে তাহলে হবে 20 ইন্টু cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে এটা হচ্ছে আমাদের 10। আচ্ছা, নিউটন হবে, এটাও নিউটন, এটা বাড়ির কাজ। পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা যেই মেইন 2023 সালে এসেছে, ইংলিশে লেখা আছে সেজন্য আমি বাংলাতে তোমাদের মিনিংটা বলে দিচ্ছি। এ ভেক্টর ইন এক্স ওয়াই প্লেন মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ ওয়াই অ্যাক্সিস। তাহলে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করেছে। তাহলে আমাদের ভেক্টরটা এঁকে দিলাম, এটা হচ্ছে সেই ভেক্টরটা, যেই ভেক্টরটা এই যে ওয়াই অক্ষ আছে এর সাথে 30 ডিগ্রি কোণ করেছে। আচ্ছা, দ্য ম্যাগনিটিউড অফ ওয়াই কম্পোনেন্ট এই দিকটা, ঠিক আছে। ম্যাগনিটিউড অফ ওয়াই কম্পোনেন্ট মানে হচ্ছে 2√3, এটা বলে দিয়েছি। তো এটা আমি ধরলাম এফ ওয়াই কম্পোনেন্ট যেহেতু বলেছে। আচ্ছা, দ্য ম্যাগনিটিউড অফ এক্স কম্পোনেন্ট, এবার এফ এক্স সেটা তো আমরা জানি না এবং সেটা আমাদের বের করতে হবে। আরো একবার কোশ্চেনটা পড়ে দিই। এ ভেক্টর ইন এক্স ওয়াই প্লেন মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ ওয়াই অ্যাক্সিস, দ্য ম্যাগনিটিউড অফ ওয়াই কম্পোনেন্ট 2√3। তার মানে এই ভেক্টরটা যাই হোক, এই ভেক্টরটা আমি ধরলাম এফ, কথার কথা এই ভেক্টরটা আমি ধরলাম এফ। তার মানে এই এফ ওয়াই যেটা, এটা সমান তো এটা লেখা যায় যে এফ কস 30 ডিগ্রি লেখা যায়। তাহলে এখান থেকে আমি এই এফ ওয়াই যেটা কত আছে 2√3, তাহলে এফ ওয়াই সমান 2√3 লিখতে পারি। এফ ইন্টু কস 30 ডিগ্রির মান হয় √3/2, তাহলে √3 যদি কাটে তাহলে এফ এর মান হলো আমাদের 4। আচ্ছা স্যার, তাহলে এফ এক্স সমান কি লিখবো? এফ এক্স সমান লিখবো এফ সাইন 30 ডিগ্রি, তাই না? তাহলে এফ এর মান কত? এফ এর মান 4 বেরিয়েছে, সো এফ এর মান 4 আর সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে কত? উত্তর হচ্ছে 2। তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার। কঠিন লেগেছে জিনিসটা? কঠিন লাগেনি আশা করি। নেক্সট কনসেপ্ট আমাদের ভেক্টর কোসাইন। শোনো, ভেক্টর কোসাইনটা কি শোনো। তিনটে অক্ষ আমরা এখানে নেব। একটা হচ্ছে, এটা হচ্ছে ধরো এক্স অক্ষ, আচ্ছা এটা হলো সরি এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, আর এই দিক বরাবর একটা নিয়েছি আমরা জেড অক্ষ। তিনটে অক্ষ নিয়েছি, ঠিক আছে। এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। আমাদের একটা ভেক্টর আছে এই দিক বরাবর। এই ভেক্টরটা এই যে এক্স অক্ষের সাথে, আচ্ছা এই ভেক্টরটা আমি নাম দিলাম এ। এই এ ভেক্টরটা মানে এ ভেক্টরের মানে ধরলাম এই যে ভেক্টরটা আছে এক্স অক্ষের সাথে ধরো কোণ করেছে আলফা। এই ভেক্টরটা মানে এটা ওয়াই এর সাথে কোণ করেছে বিটা, আর এই এ ভেক্টরটা এই যে জেড অক্ষ আছে এর সাথে যে কোণটা করেছে সেটা হচ্ছে গামা।
ঠিক আছে, তাহলে এই এ ভেক্টরের এক্স এর দিকে যে উপাংশ সেটা এ এক্স হবে, তাই না? আচ্ছা, এবার আলফার কথা ভুলে যাও, ঠিক আছে, এবার এই এর ওয়াই এর দিকে যে উপাংশ সেটা আমি ওয়াই লিখব, ঠিক আছে, আর এই এর জেড এর দিকে যে উপাংশ সেটা আমি এ জেড লিখব। এবার প্রত্যেকটার মান কত হবে সেটা আমাকে তোমরা বলো, ঠিক আছে, আলফা বিটার গামা টার্মসে। যেহেতু আলফাটা এক্স অক্ষের সাথে করেছে তাহলে আমরা এখানে এ কস আলফা লিখব। আচ্ছা, এইটা কি করবো, এবার আলফার কথা ভুলে যাও, আলফার কাহিনী শেষ ওখানে, ঠিক আছে, এবার বিটার কাহিনী আসো। এবার ওয়াই অক্ষের সাথে বিটা কোণ করেছে, তাহলে বিটার টার্মসে আমরা লিখবো। কোনটা আমরা বিটার টার্মসে লিখবো, তাহলে এখানে লিখবো কি এ কস বিটা, তাই না, এটা লিখবো। আর এ জেডটা কি লিখবো, এখানে লিখবো এ কস গামা, ঠিক আছে, এই তিনটে জিনিস লিখবো। কস আলফা সমান আমি কি লিখবো আমাকে বলো, কস আলফা সমান কি লিখবো? কস আলফা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা এ এক্স, সো আমরা এখানে লিখছি এ এক্স। অতিভুজ কোনটা এ, এটা হচ্ছে এ কস আলফা। কস বিটা, কস বিটা মানে হচ্ছে এটা, এখন বিটা মানে হচ্ছে এটা, তাহলে এই দিক, তাহলে কস এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অতিভুজ আর এটা হচ্ছে আমাদের ভূমি হবে। তাহলে এই দিকটা, কারণ কোণের বিপরীত বাহু কি হয়, লম্ব, এটা আমাদের দরকার পড়বে না, ঠিক আছে, এটা আমাদের দরকার পড়বে না, এই জিনিসটা এটার আমাদের দরকার পড়বে না। তো এটা যদি কোণ হয়, এই দিক বরাবর যদি কোনো ভেক্টর থাকতো সেটা কি হতো, আমাদের ভূমি হতো, সরি সেটা আমাদের লম্ব হতো, তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে cos বিটা সমান আমরা লিখব এ ওয়াই বাই এ, আর cos গামা, ঠিক আছে, cos গামা সমান আমরা লিখব এ জেড বাই এ। এই cos আলফা, cos বিটা, cos গামা এগুলোকে বলা হয় দিক কোসাইন। কি বললাম, দিক কোসাইন, মনে রাখবে, cos আলফা, cos বিটা এবং cos গামা এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় দিক কোসাইন, এদেরকে বলা হয় দিক কোসাইন। আর এই যে আলফাটা কার সাথে কার কোণ, এ ভেক্টরের সাথে, এক্স এক্স অক্ষ মানে এ আর এক্স অক্ষের মধ্যে কোণ আলফা এ, আর ওয়াই অক্ষের মধ্যে কোণ বিটা এ, আর জেড এর মধ্যে কোণ হচ্ছে গামা, ঠিক আছে। তাহলে আলফাটা কি, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড এক্স অ্যাক্সিস, মানে একটা ভেক্টরের সাথে এক্স অক্ষের যে কোণ সেটা আলফা। তাহলে এই সমান আমরা কি লিখবো, cos ইনভার্স হয়, cosটাকে ওইদিকে পাঠালে, ঠিক আছে, তোমরা আশা করি এখনো ত্রিকোণমিতি শুরু করেছো, তো সেখানে এরকম লেখা হয়, ঠিক আছে, cos থিটা সমান যদি এরকম লেখা হয়, cos থিটা সমান ধরো সামথিং কিছু একটা আছে x, তাহলে সমান থিটা সমান এরকম লেখা যায় যে cos ইনভার্স x। তোমরা ত্রিকোণমিতিতে এগুলো সব পড়বে। তো আলফা সমান cos ইনভার্স এ এক্স বাই এ। সেরকমই আমি যদি বিটা সমান লিখতে চাই, সো বিটা সমান হবে cos ইনভার্স এ ওয়াই বাই এ, এবং গামা সমান আমরা লিখব cos ইনভার্স এ জেড বাই এ। যদি পরীক্ষায় বলে দিক কোসাইন নির্ণয় করো, তাহলে শুধু এই যে cos আলফা, cos বিটা, cos গামা নির্ণয় করে ছেড়ে দেবে। বাট যদি বলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর কোণ বের করো, তখন আলফা বিটা গামা, আমি অঙ্ক করাবো যাতে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। কি বললাম, যদি বলে দিক কোসাইন নির্ণয় করো, তাহলে cos আলফা, cos বিটা, cos গামা, তখন ax বাই এ, ay বাই এ আর az বাই এ বের করলে কাহিনী শেষ, ঠিক আছে। আচ্ছা, এবার স্যার একটা ভেক্টর যদি দেয়া থাকে, ধর একটা ভেক্টর দিয়ে আছে 2i প্লাস 3j প্লাস 4k, এখান থেকে স্যার আমরা ax কোনটা, ay কোনটা, az কোনটা, স্যার কি করে বুঝবো? এই যে এটা x অক্ষের সাথে যে আছে এইটা হচ্ছে ax, y অক্ষের সাথে যেটা আছে সেটা হচ্ছে ay, এবং z অক্ষের সাথে যেটা আছে এটাকে হচ্ছে az। গেছে মাথায় ঢুকে? সিম্পল ওয়ার্ডে, কোনো অসুবিধা নেই। এটাকে ax, এটা ay, এটা az, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের কি করতে হবে, 2 বাই কি করতে হবে, যদি আমাকে দিক কোসাইন বের করতে বলে 2 কি আছে, প্রথমে আছে ax, তাহলে ax এর জায়গায় আমরা কত বসাবো, 2, ঠিক আছে। এবার এটা মানে মান, তাহলে এই পুরো ভেক্টরের মান মানে রুটের ভেতরে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। কোশ্চেন দেখো 3i প্লাস 4j প্লাস 12 কে ভেক্টর, আর এটা কোশ্চেনটা এসেছে কোথায়, 2000 সালে যেই মেনে 3i প্লাস 4j প্লাস 12 কে ভেক্টরের মান, যেহেতু আমাদেরকে ভেক্টরটা বলেছে তো এর সমান আমরা ধরলাম এটা বলা হচ্ছে 3i প্লাস 4j প্লাস 12k, এটা ধরেছে। তাহলে এ ভেক্টরের মান বলতে আমরা এরকম বুঝি, সমান দিয়ে তারপরে এক্স ওয়াই আই জে কে যে সহগ সেটাকে স্কোয়ার করে যোগ করা, সো 3 এর স্কোয়ার প্লাস
4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 12 স্কোয়ার মানে হচ্ছে 144। এটা তুমি করবে, এটা মোটামুটি আসবে 169, মানে হচ্ছে 13 আসবে। এটা তো গেল। এবার স্যার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আর জেড অক্ষের সাথে কোণ, তার মানে আমাকে বের করতে হবে আলফা, বের করতে হবে আমাকে বিটা, বের করতে হবে আমাকে গামা, বের করতে হবে। তাহলে আলফা সমান কি, আচ্ছা আলফা সমান কি হবে, cos ইনভার্স এ এক্স বাই এ। বিটা সমান কি হবে, cos ইনভার্স এ ওয়াই বাই এ। গামা সমান কি হবে, cos ইনভার্স এ জেড বাই এ। আচ্ছা, তার মানে cos ইনভার্স এ এক্স সমান কি স্যার, এ এক্স সমান একটু আগে বললাম 3, তাহলে 3/13, এটা হবে তাহলে cos ইনভার্স কত আছে 4, সো 4/13, আর এটা হবে তাহলে cos ইনভার্স কত আছে 12/13। তাহলে এক্স অক্ষের সাথে কোণ cos ইনভার্স 3/13, ওয়াই অক্ষের সাথে কোণ cos ইনভার্স 4/13, এবং জেড অক্ষের সাথে কোণ cos ইনভার্স 12/13। কোনো অসুবিধা নেই আশা করি, খুবই সহজ জিনিসগুলো বুঝতে পারলে। নেক্সট, এই কোশ্চেনটা বাড়ির কাজ আমি আগে থেকে করেছি। ওপরের কোশ্চেনটা দেখো, যদি a সমান 4i প্লাস 6j মাইনাস 5k হয়, তাহলে a এর দিক কোসাইন নির্ণয় করো। কি বললাম, দিক কোসাইন মানে cos আলফা, cos বিটা, cos গামা, এই তিনটেই তোমাকে বের করতে হবে। তাহলে ওইখানেও যখন নির্ণয় করতে হবে অবশ্যই মানটা লাগবে, তাহলে a ভেক্টরের মানটা আমাকে এখানে নির্ণয় করে নিতে হবে আগে থেকে। তাহলে মান যদি নির্ণয় করতে হয় 4 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার। 4 এর স্কোয়ার মানে কত, 16। আচ্ছা, 4 স্কোয়ার মানে 16, 6 এর স্কোয়ার মানে হচ্ছে 36, আর এখানে 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে 5 আর 6 11, সাথে 77, তাহলে তার মানে এটা √77 আসছে। এবার আমাকে দিক কোসাইন বের করতে বলেছে, তার মানে শুধু আমি বের করব cos আলফা বের করব, আমি cos বিটা বের করব, আর আমি cos গামা বের করব। তাহলে cos আলফা মানে ax মানে 4, তার মানে উত্তর হবে 4/√77, একটা হবে 6/√77, আর এইখানে যেহেতু মাইনাস আছে এখানে তখন আমরা মাইনাস দিয়ে দেবো, -√77। কিন্তু যখন আমরা মান বের করব সেখানে কিন্তু আমরা মাইনাসটা দেব না। এই জিনিসটা বাড়ির কাজ, এটা তোমাদের করতে হবে। এবার পরীক্ষা এখানে যেমন একসাথে আমরা করে দিয়েছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে কোণ, পরীক্ষায় এটা না দিয়ে জাস্ট এই ভেক্টরটা দেবে, দিয়ে বলবে এক্স অক্ষের সাথে কত কোণ, তখন জাস্ট আমি আলফা বের করব। বা যদি বলে ওয়াই অক্ষের সাথে কত কোণ, শুধু বিটা বের করব। যদি জেড অক্ষ বলে শুধু গামা বের করব। নেক্সট আমাদের ত্রিভুজ সূত্র খুব ইম্পর্টেন্ট আর খুবই সহজ, কিন্তু এই কনসেপ্টটা আমাদের নেক্সট যে কনসেপ্টটা সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। কি বলছে শোনো, একটি ত্রিভুজের ক্রমানুসারে মানে হচ্ছে পরপর, ঠিক আছে, পরপর দুটি বাহু, যেটা আমাদের একটা ভেক্টরের মানকে প্রকাশ করছে আর দিককে প্রকাশ করছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। আচ্ছা, এই লব্ধি কথাটার অর্থ হচ্ছে যোগফল, ঠিক আছে, লব্ধির কথার অর্থ যোগফল। এবার কি বলতে চাইছে, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। আচ্ছা, আরেকটা ভেক্টর এটা হচ্ছে পরপর ভেক্টর নিলাম না, একটার পর আরেকটা নিলাম কি নিলাম না। এবার দেখো এই দুটো ভেক্টর দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আছে, একই দিকে ডাইরেকশন, মানে এইদিকে গিয়ে এদিকে ঘুরে যাচ্ছে, উল্টো দিকে না, ঠিক আছে। তো এইটাকে বলছে এই যে একই ত্রিভুজে ক্রমানুসারে গৃহীত, ঠিক আছে, এটাই বলছে ক্রমানুসারে গৃহীত এবং একই দিকে থাকবে, হয় দুটো ক্লকওয়াইজ নয় দুটো অ্যান্টি ক্লকওয়াইজ। যদি থাকে তাহলে তারপরে কি বলছে, দিক সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত মানে এরা কোন দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার উল্টো দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজে যদি এই দেখো, যদি এটা যুক্ত করলাম তাহলে এইটা হয়ে গেল এদের রেজাল্টেন্ট। এই যে এই ভেক্টরটা, এটা ধরো আমাদের এ ভেক্টর, এটা ধরো আমাদের বি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে রেজাল্টেন্ট আর ভেক্টর এটা সমান এরকম লেখা হয় এ প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে লব্ধি ভেক্টর, এরকম করে নির্ণয় করতে হয়। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর দেখো একই ক্রমে গৃহীত, অ্যান্টি ক্লকওয়াইজে গৃহীত, এবং এই যে আর ভেক্টরটা এটা দেখো এর যে তীর চিহ্নটার দিকে লক্ষ্য করো, তীর চিহ্নটা কিন্তু ক্লকওয়াইজ ডাইরেকশন, তার মানে আলাদা দিকে আছে। তখন কি হয়, এই যে লাস্টের যে ভেক্টরটা নিলাম বিপরীত ক্রমে,
সেটাই হলো এদের দুজনার যোগফল বা লব্ধি ভেক্টর। জাস্ট এতটুকুই ত্রিভুজ সূত্র তোমাকে জানতে হবে, এরপরে কিছু ম্যাথামেটিক্যাল জিনিসপত্র আছে। আশা করি এইখানে কোনো অসুবিধা হয়নি যে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এরা ত্রিভুজের দুটো বাহু একই ক্রমে গৃহীত, মানে পরপর এবং একই ডাইরেকশনে আছে, মানে হচ্ছে হয় ক্লকওয়াইজ ডাইরেকশনে আছে নয় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আছে। তাহলে বিপরীত ক্রমে যদি আমি কোনো এখানে বিপরীত ক্রমে গৃহীত যদি কোনো বাহুকে নিই, ঠিক আছে, তাহলে সেটাই কিন্তু অপর দুটো বাহুর যোগফল হবে, লব্ধি হবে। এখানে এই কনসেপ্টটা বুঝো ভালো করে। এখানে তো এইটা হচ্ছে আমাদের একটা বাহু, ঠিক আছে। এবার কি করলাম, এইখানে আরেকটা আমি ধরো বা ভেক্টরকে নিয়েছি, ঠিক আছে। এবার এইখানে যে কোণটা তৈরি করেছে কার সাথে, এক্স অক্ষের সাথে যে কোণটা করেছে সেটা আমি আলফা ধরলাম। তাহলে আমাকে বলো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি সরিয়ে এই জায়গায় আনতে পারি কি? অবশ্যই পারি, শিফটিং অফ ভেক্টর যেটা পড়ালাম। তাহলে এই ভেক্টরটা এই যে এক্স অক্ষ যেটা আছে, এই যে এক্স অক্ষ যেটা আছে এর সাথে কত কোণ করবে? অবশ্যই আলফা কোণ করবে। আগেও আলফা কোণ করেছিল, এখনো তো আলফা কোণই করবে, তাই না? তো আলফা কোণ করেছে। আচ্ছা, এখানে ছোট্ট পারে জিনিসটা মুছে দিই, আলফা কোণ করবে। আচ্ছা, এই ভেক্টরটা ধরলাম এ ভেক্টর। আচ্ছা, মান নেবো এখানে, শুধু এটা হচ্ছে, এখানে শুধু আমরা মান নেবো। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এই যে বি ভেক্টর, এই বি ভেক্টরের একটা উপাংশ যাবে এক্স অক্ষ বরাবর আর একটা উপাংশ যাবে ওয়াই অক্ষ বরাবর, তাই নয় কি? তাহলে এদিকে যেটা আসবে সেটা কি হবে? বি কস আলফা, যার সাথে থিটা কোণ করবে সেদিকে কস, আর যেদিকে থিটা নাই সেটা হচ্ছে বি সাইন আলফা, ঠিক আছে। তাহলে এই আলফাটা কি? আলফা হচ্ছে কোণ, কার কার মধ্যে? কোণ দুটি ভেক্টরের মধ্যে, দুটি ভেক্টরের মধ্যে কোণ, ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, মধ্যবর্তী যেটা কোণ, মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আমাদের আলফা। কারণ আলফাটা আগেই এখানে ছিল, আমি এখানে সরিয়ে নিয়ে এসেছি, শিফটিং করেছি সেই জন্য। আচ্ছা, তার মানে হরাইজন্টালি কি হইলো, এ আছে একটা, বি কস আলফাটা আছে, আর এদিক বরাবর আছে বি সাইন আলফা। তার মানে আমি এবার কি করতে পারি, এ আর বি কস আলফাকে, এ আর বি কস আলফা এইখানে লিখে দিলাম এ প্লাস বি কস আলফা ধরো এইখানে, আর এইখান থেকে আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, এইখান থেকে মুছে দিলাম। আরেকটা কি কাজ করবো বলতো, এই যে বি সাইন আলফা, এই বি সাইন আলফা যেটা আছে এটাকে দাঁড়াও একবার শুধু, বি সাইন আলফা যেটা আছে এখানে তো বি সাইন আলফা আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের বি সাইন আলফা, এটা হচ্ছে আমাদের বি সাইন আলফা, আর এই দিকটা বি কস আলফা ছিল সেটা এখানে লিখলাম। এবার এই বি সাইন আলফাটাকে আমি সরিয়ে এইখানে রাখতে পারি, অবশ্যই পারি। তাহলে এটা ছোট্ট পারা করে দিলাম, তো এটা বি সাইন আলফা আমাদের। এই দিক বরাবর একটা যদি আমি লাইন টানি, এই যে লাইনটা টানলাম এটা কি হলো? এটাই হলো এদের রেজাল্টেন্ট, এইটাই হচ্ছে এদের রেজাল্টেন্ট। তার মানে এই দিকে যাবে এতটা, তারপরে উপরের দিকে, কি বললাম, এতটা যাবে তারপরে উপরের দিকে। তাহলে মাঝের এইটা কি হলো? এটার কোনো মানে নেই। একটা ভেক্টরকে যখনই তুমি দুটো উপাংশে বিভক্ত করবে তাকে তুমি মুছে দিতে পারো। তাহলে এইটা হয়ে গেল আমাদের বি সাইন আলফা, আর এই দিকটা টোটালটা যেটা নিচেটা এ প্লাস বি কস আলফা, যেটা এইখানে আমাদের বি কস আলফাটা আছে। তার মানে ওপরে এটা আমি মুছে দিতে পারি। এর মান আমি যদি বের করতে চাইলে কি করি, রুটের ভেতরে এক্স অক্ষ বরাবর যেগুলো আছে তার মানে এই দিকটা এদের সবারই স্কোয়ার করে দেবো। তাহলে কি করব, এ প্লাস বি কস আলফা এদের স্কোয়ার করে দেবো, প্লাস ওয়াই অক্ষ বরাবর কি আছে, বি সাইন আলফা, সো বি সাইন আলফা তারও আমি স্কোয়ার করে দেবো। সুবিধা নেই। এবার এইটাকে যদি তুমি ভাঙো, ঠিক আছে, এইটাকে যদি একটু ভাঙাভাঙি করো দেখবে এটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা আসবে। একটু ভাঙবে, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙবে, দেখবে cos স্কোয়ার আলফা আর sin স্কোয়ার আলফা মানে 1 হয়ে যাবে। তো এটা আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তার মানে দুটো ভেক্টর যদি তাদের মান এক না থাকে তাহলে তাদের যে আমাদের লব্ধি সেটা হচ্ছে এটা, r সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos আলফা। এখানে তোমাকে পরীক্ষায় r বলে দেবে, পরীক্ষায় a বলে দেবে, পরীক্ষায় বি বলে দেবে, তোমাকে cos আলফা বের করতে হয়, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, বা অনেক সময় cos আলফা বলে দেবে। আর মানে একটা, দুটো, তিনটে, চারটে নুনের মধ্যে একটা তোমাকে হয়তো চারটে রাশির মধ্যে তোমাকে একটা বলে দেবে না, সেটা তোমাকে বের করতে হয়, বাকি তিনটে ধরো বলে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে যদি দুটো ভেক্টরের মান একই না থাকে তখন এটা।
আচ্ছা, এবার এই যে আর ভেক্টর, আর এখানে যে এটা তো এ ভেক্টর ছিল, এই ভেক্টরটা কি ছিল, এখানে যে ভেক্টরটা ছিল সেটা এ ভেক্টর, আর এটা বি কস আলফা। এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমাকে বলো ট্যান থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি হয়। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা কোণ, এর বিপরীত বাহু বি সাইন আলফা, তাহলে বি সাইন আলফা। আর লম্ব বাই ভূমি, ভূমি কি আছে, এ প্লাস বি কস আলফা, সো এ প্লাস বি কস আলফা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও ঠিক আছে, মুখস্থ করতে হবে। দেখো কি করে বের করলাম আমি, ঠিক সেরকম ভাবে বের করবে। এইবার দেখো এখানে আমি কি করব, এই আলফার জায়গায় আলাদা আলাদা মান বের করব, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই আলফার জায়গায় যখন আলাদা আলাদা মান বের করব, তাতে আর এর যে মানগুলো বেরোবে এগুলো কিন্তু নিটে 7 থেকে 8 বার এসছে, নিট পরীক্ষায় 7 থেকে 8 বার এসছে। এখন যেটা আমি করাবো, আলফা কি করব, আলাদা আলাদা বসাবো। তাহলে আমাদের সূত্রটা আমরা এখানে লিখে নিচ্ছি, আর সমান রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, ঠিক আছে। যদি প্রথম কেস, যদি আলফা সমান 0 হয়, মানে 0 ডিগ্রি হয়, তাহলে আর সমান কি হবে, দেখো আলফা যদি 0 ডিগ্রি হয় তার মানে cos 0, cos 0 এর মান কত 1, তার মানে এখানে 2ab থাকবে, তার মানে এখানে কি থাকবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা থাকছে। তার মানে দেখো এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তার মানে রুটের ভেতরে এটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তার মানে এটা হচ্ছে a প্লাস বি। তার মানে আলফা যদি 0 ডিগ্রি হয় আর হয় a প্লাস বি। যদি আলফা ধরো কথার কথা 30 ডিগ্রি হয়, আচ্ছা আলফা 30 ডিগ্রি না, আলফা যদি 60 ডিগ্রি হয় তাহলে কি হয়, আলফা যদি 60 ডিগ্রি হয় তাহলে রুটের ভেতরে এখানে 60 বসাও, তাহলে cos 60 এর মান হয় হাফ, তাহলে কেটে যায় 2 আর ওই 2 কেটে যাবে, তাহলে তখন বেরোবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab থাকবে, 2ab থাকবে না, কারণ cos আলফা ওখানে 60 ডিগ্রি বসালে হাফ হয়, তাহলে সেক্ষেত্রে 2 কেটে যাবে, এটা হবে। আচ্ছা, তারপরে আলফার জায়গায় যদি আমি 90 ডিগ্রি বসাই, আলফার জায়গায় যদি আমি 90 ডিগ্রি বসাই, তাহলে cos 90 এর মান 0, তাহলে পুরো টার্মটা তখন 0 হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আলফার জায়গায় যদি 180 বসাই, তো cos 180 ডিগ্রি যেটা হয় তার মান হয় -1, তার মানে এটা তখন দাঁড়াবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। সো -2b মানে এটা হচ্ছে আমাদের রুটের ভেতরে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এটা দাঁড়াচ্ছে, আচ্ছা রুট তো তখন থাকবে না, তখন এটা দাঁড়াবে a মাইনাস বি। আচ্ছা, এই যে আলফা শূন্যতে যে মানটা হলো, আলফা 0 ডিগ্রিতে আর কি হলো, a প্লাস বি, ঠিক আছে। আর আলফা 180 ডিগ্রিতে আর এর কি মান হলো, a মাইনাস বি, ঠিক আছে। এটা হলো ম্যাক্সিমাম মান আর এটা হলো মিনিমাম মান। তার মানে একটা ভেক্টরের ম্যাক্সিমাম মান কখন হয়, a প্লাস বি, আর একটা ভেক্টরের মিনিমাম মান কত হয়, a মাইনাস বি। তাহলে a প্লাস বি যখন হয় তখন কোণ কত 0 ডিগ্রি, আর a মাইনাস বি যখন হয় তখন কোণ কত 180 ডিগ্রি, নো ডাউট। এই কোশ্চেনটা করো। আচ্ছা, এই কোশ্চেনটা করার আগে আরো একটা, এবার এটা হচ্ছে তো আলাদা আলাদা মান, মানে a আর b মানগুলো আলাদা, যদি মান একই থাকে, আচ্ছা তখন কি হয়, যদি মান একই থাকে, যদি মান একই হয় তখন স্যার আমরা কি করব, ঠিক আছে, এটা স্টার মার্ক দিয়ে রেখে দিও এইটা, আর এইখানে যেটা করালাম এটা, ঠিক আছে, এইগুলো স্টার মার্ক। এইটা ছাড়া তোমাদের সেমিস্টার 3, ঠিক আছে, সেমিস্টার 3 মানে ক্লাস 12 এর যে ফার্স্ট চ্যাপ্টার, তার কিচ্ছু বুঝতে পারবে না। এই এখন যেটা পড়াবো এটা, আর এই ভেক্টর বিভাজন যেটা করালাম, ঠিক আছে, উপাংশ বিভাজন যেটা করালাম, ওই দুটো কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যদি মান একই হয় তার মানে a আর b এর মান এক, তার মানে আর সমান আমাদের কি দাঁড়াচ্ছে, আর সমান আমরা যেটা করেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। মান একই মানে a সমান b লিখতে পারি, ঠিক আছে, মানে b এর জায়গায় আমি a বসাচ্ছি, তাহলে b এর জায়গায় যদি আমি a বসাই তাহলে a তার স্কোয়ার প্লাস এই b এর জায়গাতেও আবার a তার স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos আলফা।
সো এইখানে কি দাঁড়াচ্ছে, 2a² দাঁড়াচ্ছে, আর এখানেও 2a² দাঁড়াচ্ছে। তাহলে 2a² আমি কমন নিয়ে এখানে আমি কি লিখতে পারি, 1 প্লাস কস আলফা। 1 প্লাস কস থিটার সূত্র হচ্ছে হয়ে 2 কস স্কোয়ার থিটা বাই 2 এটা হয়। তো আর সমান রুট আন্ডার 2a তার স্কোয়ার, আর 1 প্লাস কস থিটার সূত্র 2 কস স্কোয়ার থিটা বাই 2। সো 2 কস তার স্কোয়ার, থিটার জায়গায় আলফা আছে, তো আলফা বাই 2। তাহলে 2 আর 2 4, 2 আর এই 2 4, তাহলে রুটের বাইরে বেরোলে 2, a স্কোয়ার আছে, রুটের বাইরে বেরোলে a, আর এটা হবে কস আলফা বাই 2, কস আলফা বাই 2। এই জিনিসটা কিন্তু যেইতে একবার জিজ্ঞাসা করেছে যে দুটো ভেক্টরের মান যদি একই হয় তাহলে তাদের রেজাল্টেন্ট কি হয়, এই জিনিসটা এই এখন যেটা করলাম যেইতে 2a cos আলফা বাই 2 বা 2a cos থিটা বাই 2। তাহলে এখানে যেটা আমাদের দাঁড়ালো r সমান 2a cos আলফা বাই 2 এটা দাঁড়ালো। আচ্ছা, এবার আমরা করব কি, যদি আলফা সমান 0 ডিগ্রি হয় তাহলে আলফার জায়গায় যদি 0 বসাই, ঠিক আছে, আলফার জায়গায় 0/2 মানে 0, তাহলে cos 0 এর মান কত 1, তার মানে তখন আর বেরোবে 2a। আচ্ছা, যদি আলফার জায়গায় আমরা 60 ডিগ্রি বসাই তাহলে আর সমান কি, তার মানে 60/2 মানে হচ্ছে 30 ডিগ্রি, আর আচ্ছা 2a, আর cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হয় √3/2, তাহলে √2 কেটে গেল, 2 কাটলো, তাহলে √3 ইন্টু a দাঁড়ালো। নেক্সট, যদি আলফার মান 90 ডিগ্রি হয়, এই জায়গায় 90 বসাও, তাহলে 90/2 মানে 45, তাহলে আর কত হবে, আচ্ছা তার মানে 2a ইন্টু 1/√2 আসে, ঠিক আছে, করণ নিরসন করবে দেখবে এটা আসবে √2a। আর আলফার জায়গায় যদি 120 বসাও, 120, আচ্ছা cos 120 যদি তুমি বসাও তাহলে আর এর মান এই a এর মানের সাথে সমান হয়ে যায়। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ 120/2 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান হয় হাফ, হাফ আর হাফ, হাফ আর 2 কেটে a পড়ে থাকবে। আচ্ছা, আর আলফার জায়গায় যদি আমি 180 বসাই, তার মানে 180/2, তখন আর এর মান কত আসে 0, মানে 180/2 মানে কত 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি cos 90 এর মান কত 0, পুরো টার্মটাই 0। এই যে দুটো কনসেপ্ট আমরা করালাম, এটা হচ্ছে একই মান যখন হয় ওটা আলাদা আলাদা মান, এগুলো কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। এবার আমরা কিছু কোশ্চেন করবো এগুলোর সাথে। দেখো এই কোশ্চেনে দেখো, এটা কি এইচএস 2000 সালে এসছে, আর জেইতে দুবার এসছে 87 আর 99, ঠিক আছে, যদিও এটা একটা এমসিকিউ টাইপের না, কিন্তু এই কনসেপ্টটা মনে রেখে দিও যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সাথে সমান হতে পারে। ভালো করে বুঝো, ভালো করে বুঝো কি বলছে। দুটো সমান মানের ভেক্টর মানে এ ভেক্টরের যা মান আর বি ভেক্টরের যে মান সেটা সমান, সেটা সমান। এবার বলেছে এদের লব্ধির মান কত আর, লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে, প্রত্যেকের মান মানে এ ধরলাম সেই মানটা, তাহলে আর সমান এ কি হতে পারে, অবশ্যই হতে পারে। কোথায় হতে পারে দেখো, 120 ডিগ্রিতে আর সমান এ, তাহলে বলতে হবে এখানে যে আলফা যদি 120 ডিগ্রি হয়, আলফা মানে দুটো ভেক্টরের মধ্যে 120 ডিগ্রি যদি কোণ হয়, হলে কিন্তু এইটা মানে এই যে আর সমান এ যেই শর্তটা দিয়েছে সেই শর্তটা মানবে। জাস্ট এইটুকু কনসেপ্টের উপর দেখো বেস করে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, তোমাকে করতে হবে না পরীক্ষায়, জাস্ট এইটুকু তো মাথায় ঢুকলো। টপিক আমাদের ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট কি, আমরা কার্য সমান দেখে তো, কার্য ডাব্লু সমান আমরা কি লিখতাম, ডাব্লু সমান আমরা লিখতাম বল আর সরণের গুণফল। এটা কি ধরনের গুণফল ছিল, এটা আমরা 9-এ পড়েছিলাম, ঠিক আছে। তো এইটা ছিল আসলে ডট প্রোডাক্ট। সো এখানে বল একটা ভেক্টর রাশি যেটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়, আর সরণ একটা ভেক্টর রাশি যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। এদের দুজনের মাঝে এই যে ডট দেওয়া হয়েছে, এটাই আসলে এই ডট প্রোডাক্টের কথাই কিন্তু সেখানে বলা হয়েছে। তাহলে ডাব্লু সমান এফ ডট এস, এফটা কি, এটাও একটা ভেক্টর রাশি, আর এসটা কি, এটাও একটা ভেক্টর রাশি। মানে দুটো ভেক্টর রাশিকে আমি এখানে গুণ করছি, দিয়ে একটা স্কেলার রাশি পাচ্ছি। এই ধরনের গুণকে বলা হয় ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ। এই জন্য এটাকে স্কেলার গুণ বলা হয়, কারণ আমরা যে গুণফলটা পাই সেটা একটা স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে আমরা ডট প্রোডাক্টকে কি করি, দুটো ভেক্টর রাশিকে গুণ করি, দুটো ভেক্টর রাশিকে আমরা এখানে গুণ করছি, দুটো ভেক্টর রাশির
গুণফলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, একটি স্কেলার রাশি পাই, একটি স্কেলার রাশি পাচ্ছি। আচ্ছা স্যার বুঝলাম। নেক্সট এবার ধরো এইখানে এদিকে একটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এবার এই যে এর মাঝে একটা ভেক্টর আছে এ ভেক্টর, ঠিক আছে, এর মাঝে এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে বি ভেক্টরের সাথে এ ভেক্টরের যে কোণ, সেই কোণটা ধরো আলফা। এই এর এই দিক বরাবর একটা উপাংশ থাকবে যেটাকে বলবো এ কস আলফা, আর এর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে যেটা হবে এ সাইন আলফা। এবার এ আর বি এর যদি আমি ডট প্রোডাক্ট করি, তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমি করি, সেটা হয় কি হবে বি বি আর এ কস আলফা, এ কস আলফা, এ কস আলফা। তার মানে বি আর বি এর বি বরাবর এর উপাংশ, এটাকে কি বলা হয়, এ কস আলফাটা কি এ এর উপাংশ বি বরাবর বা বি বরাবর এর উপাংশ। এই কথাটা ভালো করে মনে রেখে দেবে, কারণ কোশ্চেনে অনেক সময় কিন্তু এটা জানতে চাই যে বি বরাবর এর উপাংশ বের করো বা এ বরাবর বি এর উপাংশ বের করো, ঠিক আছে। এই এ কস আলফাটা কি বি বরাবর এ এর উপাংশ। আমি এখানে লিখেও দিলাম একবার যে এ কস আলফাটা কি, এটা হচ্ছে বি বরাবর এ এর উপাংশ, এ এর উপাংশ, ঠিক আছে, বুঝা গেল। এ কস আলফাটা কি বি বরাবর এ এর উপাংশ, এ ডট বি সমান বি কস আলফা। আচ্ছা আলফাটা কি, আলফাটা হচ্ছে এ ভেক্টর এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে, এদের মধ্যে যে কোণ সেটা হচ্ছে আমাদের এই আলফাটা। এবার কস আলফা যেটা, এই যে এ ডট বি সমান এ বি কস আলফা যেটা লিখলাম, এ ডট বি সমান এ বি কস আলফা, এই কস আলফাটাই আমাদের বের করতে হবে পরীক্ষায়। পরীক্ষায় এটাই বলবে যে দুটো ভেক্টর দিয়ে দেবে এ ভেক্টর আর বি ভেক্টর, সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের বের করতে হবে। সো কস আলফা এটা সমান আমরা নরমালি এরকম লিখব, উপরে এ ডট বি, এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট, আর নিচেই হচ্ছে তাদের গুণফলের তাদের যে মান, সেই মানের গুণফল, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের সূত্র, যেটা আমাদের মনে রাখতে হবে, এ কস আলফা সমান এ ডট বি বাই এ বি। এবার এক নম্বর কেস শোনো, আলফা সমান যদি 0 ডিগ্রি হয়, আলফা সমান 0 ডিগ্রি মানে কি স্যার? আচ্ছা ছবিটা আমি এখানে নিয়ে যাচ্ছি, শোনো এইখানে আলফা সমান 0 ডিগ্রি মানে এই যে ভেক্টরটা আছে, এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে কি করব, এইখানটা রেখে একই এইখানটা যেমনকার তেমন থাকবে, এবং এইটা ঘুরিয়ে কি হবে, এইটা ঘুরিয়ে একদম এইরকম বরাবর চলে আসবে। তার মানে তো আলফা 0 ডিগ্রি হয়ে গেল। তার মানে এ আর বি পরস্পর কি হয়ে গেল, সমান্তরাল, এ আর বি পরস্পর সমান্তরাল হয়ে গেল। তখন এটাই তো এখানে আমাদের করতে হবে যে আলফা সমান 0 ডিগ্রি মানে এ ও বি সমান্তরাল, এ ও বি সমান্তরাল। আচ্ছা স্যার তাহলে এই আলফা যদি 0 ডিগ্রি হয়, কস আলফার মান কত, কস 0 এর মান কত 1, তাহলে তখন হবে এ ডট বি এটা সমান হবে এ বি, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, ঠিক আছে, ক্রস প্রোডাক্টের ম্যাক্সিমাম মান। আর যদি আলফা 90 ডিগ্রি হয়, তার মানে আলফা 90 ডিগ্রি মানে এ ও বি কি হচ্ছে লম্ব। আচ্ছা এ ও বি লম্ব মানে এরা অর্থগোনাল ভেক্টর, এবং তখন যেটা তাদের শর্ত এ ডট বি সমান হচ্ছে 0। তার মানে যদি পরীক্ষায় বলে দেয় যে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব, তার মানে এ ডট বি সমান 0 বলা হচ্ছে। বা পরীক্ষায় এটা যদি তোমাদের কেউ কোশ্চেন করে যে দুটো ভেক্টর পরস্পর লম্ব প্রমাণ করো, তার মানে এ ডট বি সমান 0 তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আর এইখান থেকে আমরা এটা পাবো। এবার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কটা আছে, 3টে আছে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, আর ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে। আচ্ছা তাহলে আই ডট আই যদি আমি করি, আই ডট আই যদি করি, এদের মধ্যবর্তী কোণ কত, তাহলে আই এর সাথে আবার একটা যদি এদিকে টানি, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে কোণ কত, 0 ডিগ্রি। তাহলে আই ডট আই মানে কত 1, স্যার 1 কি করে হলো
কারণ আই তো একটা একক ভেক্টর, তাহলে আই ডট আই মানে কি, এখানেও আই লিখবো, এখানেও আই লিখবো, আর এখানে লিখবো cos 0, cos 0 এর মান 1 এর, আর এই আই এর মানও তো 1, সেজন্য আই ডট আই মানে 1। তারপরে হচ্ছে জে ডট জে, জে ডট জে এর মানও 1, আর কে ডট কে এর মানও হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে আই ডট জে সমান কি হবে, তাহলে আই এর সাথে যে 90 ডিগ্রি তার মানে 0। আচ্ছা, জে ডট আই, জে ডট কে সমান কি হবে, এটাও 0, আর কে ডট আই যদি হয় এটাও 0, ঠিক আছে, কারণ এরা পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে করে আছে, 90 ডিগ্রি কোণ করে থাকে। কোশ্চেনে দেখো, তাহলে এ ডট বি আমি যদি নির্ণয় করি, এ ডট বি যদি আমি নির্ণয় করি, তাহলে 2i প্লাস 3j এটা বসাবো, ডট মাইনাস 3i প্লাস 2k এটা বসালাম, মানে এ এটা বি এটা মাঝে ডট। এবার জাস্ট আমরা নর্মালি যেমন বীজগণিতের গুণ করি সেরকম গুণ, তাহলে 3 দুগুণে 6 কিন্তু মাইনাস, আচ্ছা আর এটা হচ্ছে কত, 3 দুগুণে 6 কিন্তু প্লাস, প্লাস 6, তার মানে এটা হলো 0। এবার আমাকে আলাদাভাবে এ ভেক্টরের মান বের করতে হবে, যেটা হচ্ছে রুট আন্ডার 2 এর স্কোয়ার, আচ্ছা প্লাস 3 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, তার মানে এটা বের হচ্ছে রুট 13, 9 আর 4 এ 13। আর বি ভেক্টরের মান যদি আমি বের করি সেটাও সেম, 3 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, তার মানে সেটাও 13। এবার cos আলফা সমান আমাদের সূত্র হচ্ছে উপরে থাকছে এ ডট বি ভেক্টর, আর নিচেই এ ভেক্টর আর বি ভেক্টরের মানের সাথে গুণফল, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট কত বেরিয়েছে 0, আর নিচে আছে 13 সাথে 13, তার মানে এটাও 0। তাহলে cos কত ডিগ্রিতে 0 হয়, 90 ডিগ্রি, তার মানে আলফার মান 90, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই এ আর বি দুটো ভেক্টর এরা হচ্ছে অর্থোগোনাল ভেক্টর বা লম্ব ভেক্টর। এটাও পরীক্ষা দিতে পারে যে এই দুটো ভেক্টর কি রকমের ভেক্টর, কি ধরনের ভেক্টর, সো এটা অর্থোগোনাল ভেক্টর বা এরা পরস্পর লম্ব বা লম্ব ভেক্টরে বলা যায়। নেক্সট কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা নিটে এসেছে, মানে এই টাইপের কোশ্চেন কিন্তু নিটে এসেছে। এখানে দুটো ভেক্টর দিয়ে দিয়েছে এবং এরা পরস্পর লম্ব বলে দিয়েছে। আচ্ছা, তাহলে পরস্পর লম্ব বলে দিয়েছে মানে এ ডট বি সমান 0, যেটা আমরা এইখানে দেখলাম যে এ ডট বি সমান 0 হলে এ ও বি পরস্পর লম্ব হয়। তাহলে এ ডট বি সমান 0 যদি হয় তাহলে 2i প্লাস 4j মাইনাস এন কে, ঠিক আছে, এটা ডট প্রোডাক্ট হচ্ছে কার সাথে, 3i মাইনাস 4j প্লাস 2k এটা সমান হচ্ছে 0। তাহলে 3 এর সাথে 2 6, আর 4 এর সাথে 4 মাইনাস, কিন্তু সেটা তো মাইনাস 16, আর এদিকে হচ্ছে মাইনাস 2n সমান 0, সো মাইনাস 2n সমান এদিকে হচ্ছে 10, সো n সমান হচ্ছে -5। এটা গেল আমাদের ডট প্রোডাক্টের ব্যাপারে সবকিছু। আমি আরেকবার এখানে রিভাইজ করে দিচ্ছি, ডট প্রোডাক্ট কি হয়, এ আর বি, ধরো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এদের দুজনের যদি ডট প্রোডাক্ট বের করতে হয় তাহলে ওই বি বরাবর বি এর সমান্তরালে এ এর যে উপাংশ আছে, বি এর সমান্তরালে এ এর যে উপাংশ আছে যেটা হচ্ছে এ cos আলফা, এর সাথে বি এর গুণফল, জাস্ট নরমালি গুণফল, ঠিক আছে। তাহলে আমাদের ডট প্রোডাক্টে সমান্তরালের সাথে গুণফল করতে হয়, ঠিক আছে। ডট প্রোডাক্টকে, ডট প্রোডাক্ট যেটা সেটা সমান্তরালে গুণফল করে, ঠিক আছে। সমান্তরাল মানে বি এর সমান্তরালে যে এর উপাংশ থাকবে তার সাথে গুণফল। এবার ক্রস প্রোডাক্টটাই কি হয়, ক্রস প্রোডাক্টটাই কি হয়, আমরা ধরো আবার ওই রকম একটা এক্স অক্ষ আর একটা এক্স অক্ষ নিচ্ছি, আর একটা এটা এক্স অক্ষ আর ওই অক্ষ নিলাম। এবার এইটা হলো আমাদের ভেক্টর এ ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এইদিকে আমাদের আছে বি ভেক্টর। এই অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে এই দিক বরাবর আমাদের থাকে cos থিটা, আর এই দিক বরাবর আমাদের থাকবে এ sin থিটা, ঠিক আছে। তো এই দিক বরাবর আমাদের আছে এ cos থিটা, ওই দিক বরাবর এ sin থিটা। এবার ক্রস প্রোডাক্টকে আমরা এরকম ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করি, মানে এ আর বি এর যদি ক্রস হয় দুটো ভেক্টরে তাহলে এরকম দিয়ে প্রকাশ করা হয়, এ ক্রস বি এরকম করা হয়, ঠিক আছে। এটা সমান কি হয়, এ কি হয়, এ ভেক্টর মানে কার কার ক্রস প্রোডাক্ট করছি, এ আর বি এর, তাহলে এ কি কিরকম লেখা হয়, বি লেখা হয়, আর এ এর অপর দিকে মানে লম্ব বরাবর, এ এর মানে বি এর লম্ব বরাবর যে এর উপাংশটা আছে, কি বললাম, বি এর
লম্ব বরাবর এ এর যে উপাংশ, তাহলে বি এটা, এর লম্ব হচ্ছে এটা, সো এ সাইন থিটা লেখা হয়। আগেরটায় কি ছিল, সমান্তরাল বরাবর উপাংশটা গুণ হয়, আর এটাতে লম্ব বরাবর যে উপাংশটা, যেটা এখানে আছে এ সাইন থিটা, এটা গুণফল হয়। ঠিক আছে, এই দুটো দিয়ে কিন্তু আমরা ভেক্টরের দুটো ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, যে কোণ, সেই কোণটা বের করি। বাট আমরা সবসময় ম্যাক্সিমাম জায়গায় আমরা ভেক্টরের কোণ এ ডট বি দিয়ে বের, মানে ডট প্রোডাক্ট দিয়ে বের করব, কারণ এটা ইজি হয়। এটা তো হয়, ঠিক আছে, এটা তো হয়, কিন্তু এখানে একটুখানি টাইম কনজিউমিং হয়, সেজন্য আমরা এটা ব্যবহার করি না, ডট প্রোডাক্টটা বেশি ব্যবহার করি। ডট প্রোডাক্টটা সমান্তরালে গুণ করছে, আর ক্রসটা দেখো লম্বতে, মানে পারপেন্ডিকুলার যেটা আছে, পারপেন্ডিকুলার উপাংশের সাথে আর একটা যে ভেক্টর আছে বি ভেক্টর, এদের মধ্যে গুণ করছে। আচ্ছা, এবার এই জিনিসটাই আমি একটা তলের মধ্যে করে তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি। ধরো এটা হচ্ছে সেই তলটা, ঠিক আছে, এই তলের ওপরে একটা ভেক্টর আছে এই দিক বরাবর একটা এ ভেক্টর, আর এই দিক বরাবর একটা, আচ্ছা তলটা আরো একটু বড় করি তাহলে একটু সুবিধা হবে। এইটা হচ্ছে তল, ঠিক আছে, এইটা হচ্ছে ধরো তলটা। এই তলে কালারটাও চেঞ্জ করে নিচ্ছি। এই তলের ভেতরে দুটো ভেক্টর আছে, এইদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর, ঠিক আছে, আর এইদিকে একটা ভেক্টর আছে বি ভেক্টর, ঠিক আছে, বি ভেক্টর। এবার এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবার যদি আমি এখানে ক্রস প্রোডাক্ট নিই, তাহলে ক্রস প্রোডাক্টটা হয় তল থেকে সোজা ওপরের দিকে, তল থেকে সোজা ওপরের দিকে এ ক্রস বি, ঠিক আছে। তার মানে এ আর বি ভেক্টরের যদি আমি ক্রস প্রোডাক্ট করি, তাহলে সেটা তলের সাথে লম্বভাবে উপরের দিকে আসে। বোঝা গেল? মানে এ আর বি যেই তলে আছে, ধরো এই হাতটা আমার তল, এই তলে এ আর বি আছে, তো আমাদের ক্রস প্রোডাক্টটা তলের সাথে উপরের দিকে থাকবে সোজা, ঠিক আছে। আর যদি বি ক্রস এ হয়, আর দেখো নিচের দিকে, এটা মনে রেখে দিও, যদি বি ক্রস এ হয় সেটা নিচের দিকে আসে, ঠিক আছে। এইটা আসে আমাদের বি ক্রস এ, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ, এদের মধ্যবর্তী যদি ডিফারেন্স জানতে হয় বা কোণ 180 ডিগ্রি। অনেক সময় এটা এরকমও লেখা হয় যে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ আসে, ঠিক আছে। মাইনাসটা কেন আসে? কারণ cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, সেই জন্য এই মাইনাসটা আসে, বা এরা দুজনা পরস্পরের বিপরীত দিকে, সেই জন্য মাইনাসটা আসতে পারে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তার মানে এখানে আমি যদি জিজ্ঞাসা করি যে এই এ ক্রস বি আর এই এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ভালো কথা। এ ক্রস বি এর সাথে এই বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? সেটাও 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এ ক্রস বি ও এর মধ্যবর্তী কোণ, এর কোণ কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এ ক্রস বি এর সাথে এ ক্রস বি ও বি এর মধ্যবর্তী কোণ কত? সেটাও 90 ডিগ্রি। আচ্ছা, এবার যদি এ ক্রস বি এর লব্ধি যেটা হয়, এই মাঝ বরাবর যেটা যায়, লব্ধি তো এরকম মাঝ বরাবর যায়, তাই না, সবসময়, সেটা কি হয়? ওই তলের মধ্যেই থাকে। কি বললাম? সেই তলের মধ্যেই থাকে, সেটা ধরলাম এটা হচ্ছে এ প্লাস বি, বা আর দিয়েও ডিনোট করা হয়। তাহলে এই যে আর ভেক্টর মানে লব্ধি ভেক্টর, আর এই যে এ ক্রস বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণটাও কিন্তু 90 ডিগ্রি হবে। ওই তলের ওপর যত ভেক্টর আছে সবারই কোণ কিন্তু এ ক্রস বি এর সাথে 90 ডিগ্রি থাকবে, ঠিক আছে। মাথায় ঢুকলো জিনিসটা। এবার এ ক্রস বি আমরা নির্ণয় করব কি করে? সেটা আমরা জানবো। এ একটা ভেক্টর, ঠিক আছে, যেটা ধরো এরকম লেখা আছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এটা হচ্ছে এ ভেক্টর। আর বি ভেক্টর এরকম দেয়া আছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। পরীক্ষায় এই এ এক্স এ ওয়াই এ জেড এই সবের জায়গায় তুমি সংখ্যা পাবে 2 3 4 বা -1 -3 -4 এরকম সংখ্যা পাবে। তো সেক্ষেত্রে এ ক্রস বি কি করে আমরা বের করব? দেখো, এ ক্রস বি নির্ণয় করার জন্য এরকম জাস্ট আমরা দুটো লাইন টানবো, এদিকে একটা লাইন থাকবে, ঠিক আছে, আর একটা লাইন থাকবে এদিকে। আচ্ছা, এইবার এইখানে থাকে আই, এইখানে থাকে জে, এইখানে থাকে কে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি, সেটা আমি এখানে বলে দিচ্ছি। আগে
ক্রস প্রোডাক্টের সময় দেখো আমরা এখানে একটা জিনিস লিখলাম যে আই ডট এ আই ডট জে কে ডট কে, তখন কি হয়, তাহলে এইখানেও তো আমাদের সেটা করতে হবে। তাহলে আই ক্রস আই যদি করি তাহলে আমাকে বলো আই এর সাথে আই কত ডিগ্রি কোণ করে, 0 ডিগ্রি কোণ, তাহলে সাইন 0 মান কত, 0। সো আই ক্রস আই হয় 0, জে ক্রস জে হয় 0, আর কে ক্রস কে হয় 0, তাই না? তাহলে তাহলে এবার আই ক্রস, আরেকটা কথা, এই আই, ঠিক আছে, এই এই জিনিসটা মনে রেখে দিও, জে আর হচ্ছে কে এরা কিন্তু এরকম ক্লক ওয়াইজে ঘুরে, ঠিক আছে, মনে রাখার নিয়ম, আই জে কে এরকম ক্লক ওয়াইজে ঘুরে। আই এর সাথে যদি আমি জে এর ক্রস প্রোডাক্ট করি, আই এর সাথে জে ক্রস প্রোডাক্ট করলে কে পাওয়া যায়, এটা মাথায় রেখো। আচ্ছা, জে এর সাথে এটা মাথায় রেখো, আর এই যে লাইনটা দিলাম, যে তীর চিহ্নটা যে দিলাম, ঠিক আছে, কোন দিকে ঘুরছে দেখো, সব ক্লক ওয়াইজে ঘুরছে। এটা থেকে মনে রাখতে হবে যে আই এর সাথে জে করলে কে তে যাচ্ছে, আর জে সাথে কে যদি আমি করি, জে এর সাথে কে করলে আই এ যাচ্ছে, আর কে এর সাথে আই করলে, কে এর সাথে যদি আমি আই করি, মানে কে এর সাথে আই করলে জে আসছে। ঠিক উল্টো দিকে আমি যদি কে এর সাথে জে করি, তাহলে যে আমাদের যে লাইনটা আছে সেটা উল্টো দিকে ঘুরছে, তখন মাইনাস আই হবে। সেরকমই জে এর সাথে আই যদি করি মাইনাস কে হবে, এবং আই এর সাথে কে করলে মাইনাস জে হবে, ঠিক আছে। এবারে আসো এই জায়গায়, আই জে কে হলো, এবার আই এর সহগ এ টাই দেখো, আই এর সহগ কে আছে এ এক্স, জে এর সহগ এ ওয়াই, আর এটা হচ্ছে এ জেড। সেম এরকম এটা হবে আমাদের বি এক্স, এটা হবে বি ওয়াই, এটা হবে বি জেড। আচ্ছা, তাহলে আই, তারপরে আই লিখবো, এবং যখন আই লিখবো এই আই এর লাইনটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আমি এই আই এর লাইনটা ধরো পুরো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এই আই এর লাইন আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আই যদি নির্ণয় করতে হয়, প্রথমে কে আসে দেখো, আমি আই নির্ণয় করতে চাইছি, তাহলে জে ক্রস কে আসছে, প্রথমে কে আসছে জে, তাহলে প্রথমে আমাদের জে আসবে, তাহলে এ ওয়াই বি জেড এর সঙ্গে বি জেড গুণ, মাঝখানে একটা মাইনাস আসে, এবং এ জেড এর সাথে বি ওয়াই, এ জেড বি ওয়াই এটা আসে, প্লাস জে হয়। এবার জে যখন নির্ণয় করব আমরা জে কে বাদ দেবো, তার মানে এই যে লাইনটা, এই লাইনটা আমাদের বাদ যাবে, ঠিক আছে, মনে মনে বাদ যাবে। জাস্ট জে যদি বাদ যায়, তাহলে দেখো জে একা যখন আসছে তখন কে কে আছে, কে এর সাথে আই কে গুণ করছি, তাহলে কে এটা আই এটা, কে এর ওপরে কি আছে এ জেড, সো এ জেড তার সাথে বি এক্স মাইনাস মাইনাস, এবার হবে এ এক্স বি জেড, এটা হয়, প্লাস কে আসবে। এবার কে যখন করছি তখন দেখো কে আসে আই এর সাথে জে, সো আই এর সাথে আমরা কার গুণ হবে জে, কে যখন বের করব, তাহলে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এরকম করে আমরা নির্ণয় করি, ঠিক আছে। এবার তোমরা অনেক স্যারের কাছে অনেকজনা টিউশনি পড়াবে, সেইখানে দেখবে এই জায়গাটাই অনেকজনা দেখবে মাইনাস ব্যবহার করে। কেন যখন এটা দেখবে মাইনাস ব্যবহার করবে, দেখবে এই এ এক্স বি জেডটাকে আগে বসাই, আর এই বি জেড এ জেড বি এক্স টাকে দেখবে পরে বসাই, সেজন্য ওটাতে মাইনাস আসে, ঠিক আছে। কিচ্ছু নিয়ম আর কিচ্ছু ভুল নাই, দুটো নিয়মই একই, বাট আমি এটা প্রেফার করি কারণ যেহেতু এর যে নিয়ম, ঠিক আছে, এই আই ক্রস জে করছি কে আসছে, জে ক্রস কে করছি আই আসছে, মানে পর পর আসছে, সেজন্য এই নিয়মটা ফলো করা কিন্তু বেশি ভালো, ঠিক আছে। এবার আমরা অঙ্কতে আসি একটা, এই যে অঙ্কটা দেখো 11 2006 সালে এসছে, 11 2006 সালে আসছে, জাস্ট আমাকে একটা গুণ করতে হবে, কার সাথে, এ এর সাথে বি, সো এ এর সাথে বি আমি একটা গুণ করব, এ ক্রস বি। আচ্ছা, তার মানে এখানে আমি লিখব আই, এখানে আমি লিখব জে, এখানে আমি লিখব কে। আই আছে 2 3 4, সো 2 3 4, বিতে আছে 1 মাইনাস 1 মাইনাস 1, আবারও একটা 1, সো প্রথম আই লিখছি, আই যখন লিখবো এটার সাথে এটা, সো 3, আর এদিকে মাইনাস হতো কিন্তু একটা মাইনাস অলরেডি আছে সেজন্য প্লাস। এবার যখন যখন করব তখন কে এর সাথে আই, সো 4 1 কে 4, আর মাইনাস 2 1 কে 2, প্লাস এবার যখন আমি কে নির্ণয় করব তখন আই এর সাথে জে, তো 2 আর 1, সো -2 -3, তাহলে এখানে যেটা এলো 7i
4 আর 3 7 7i, 4 - 2 মানে হচ্ছে 2, সো 2j, আর এখানে -3 -2 -5 5k, জাস্ট এটুকুই আমাদের বের করতে হবে। এই গেল আমাদের ভেক্টর। এই ভেক্টরে আরো দুটো ছোট ছোট চ্যাপ্টার আছে, যেটা রেনমেন প্রবলেম যেটাকে বলা হয়, আর নদীতে নৌকার গতি। এই দুটো ছোট ছোট পার্ট আছে, কিন্তু ওদের দুজনকে সেপারেটলি আমি একটা ভিডিও বানাবো বা দুটো আলাদা আলাদা ভিডিও বানাবো, কারণ ওই টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই। 100% শিওর থাকো, পরীক্ষায় প্রশ্ন আসেই। তুমি নিটে যাও, তুমি যেই মেনে যাও, যেই মেন 2026 সালের জানুয়ারিতে কোশ্চেন খুলো, সেখানেও দেখবে তুমি কোশ্চেন আসবেই। সেজন্য ওই দুটো পার্টকে সম্পূর্ণ আলাদাভাবে পড়াবো, কারণ খুবই ইম্পর্টেন্ট পার্ট। আর আগে 1D শেষ করার পর ওই দুটো পার্টে এলে কিন্তু বেশি ভালো হয়। তো আজকের এই লেকচারটা এত দূরই। এবার এর যে হ্যান্ড রিটেন নোট, সেটা আমরা টেলিগ্রামে পোস্ট করে দেবো। আর এই কোশ্চেনগুলো অবশ্যই একবার করে প্র্যাকটিস করো। আর একবার দেখো, একবার ভিডিও দেখলে কেউই বুঝবে না, সেজন্য একটু একটু কেটে 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 তোমরা ভিডিওটা দেখো। 10 মিনিট দেখলে নিজে নোট করলে, আবার 10 মিনিট দেখলে নিজে নোট করলে, তখন কিন্তু তোমার মাথায় আস্তে আস্তে জিনিসগুলো আসবে। এই ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আর এই ভেক্টর চ্যাপ্টার দেখবে ক্লাস 12-এ তো তোমরা যখন ম্যাথে তোমার সেমিস্টার 4-এ দেখবে, সেমিস্টার 4-এ কিন্তু এই ভেক্টর চ্যাপ্টারটা আবার আছে, তখন আবার তোমাদের পড়াবে। কারণ এর গুরুত্ব কিন্তু অপরিসীম, প্রত্যেকটা জায়গার এর গুরুত্ব কিন্তু মানে ব্যাপক রকমের ব্যবহার করা হয় এই ভেক্টর চ্যাপ্টারটা।